This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিহত তৃণমূল নেতা বাপি রায় তার দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে শ্রীকৃষ্ণপুর এলাকায় পৌঁছতেই রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দোষীদের গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশকে ঘিরে বিক্ষোভে পরিবার এবং স্থানীয় মানুষ। জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। স্মৃতিতে তোলাবাজি এবং প্রমোটারকে মারধরের ঘটনায় ধৃত বেড়ে এই মুহূর্তে 6। ধৃতদের 18 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ শিয়ালদা কোর্টে। গ্রেপ্তার মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল সহ 6 জনকে গ্রেপ্তার করে কাশীপুর থানার পুলিশ নিয়ে যায়। কেন মারধর? অতীন জয়ন্তদের নাম নিয়েছিলেন কি প্রশ্ন উঠছে এবং সব প্রশ্নেই এখন মুখে কুলুপ অভিজিৎ ওরফে রানার। 5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় স্থানীয় প্রমোটার অভিজিৎ সরকারের অফিসে তাণ্ডব চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি অফিস থেকে লক্ষাধিক টাকাও তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এদিকে স্মৃতিতে তোলাবাজি এবং প্রমোটারকে মারধরের ঘটনায় গ্রেপ্তার এই মুহূর্তে মূল অভিযুক্ত। আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরেছি। পাল্টা প্রমোটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের অভিযুক্তের স্ত্রীর। গভীর রাতে ফোনে অভিজিৎ মণ্ডলের স্ত্রীকে উত্তপ্ত করার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। আমাকে এইভাবে নোংরা ভাষায় কথা বলা হয়, আমাকে অশ্রাব্য ভাষায় বাইরেও রাস্তায়ও কথা বলা হয়। উনি একটা এজেড পার্সন হয়ে, তিনি আমার বাবার বয়সী লোক, তিনি আমাকে এইভাবে নোংরা ভাষায় কথা বলতে পারেন না। আমি একটা ইয়াং মেয়ে, আমাকে যে কোনো সময় উনি যাতা করে দিতে পারেন, এটা তো মানেন। মানে এটা মলেস্টেশনের অভিযোগ। একদমই তাই, একদমই তাই। এটা তো মানেন যে সে আমাকে রাত্রে 2টো নয় 2:30 নয়, সে বারবার আমার স্বামীকে, আমি যদি বলি ও ঘুমিয়ে পড়েছে, না হবে না, হবে না, তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। এই অভিযোগের সপক্ষে 2টি অডিও ক্লিপও প্রকাশ্যে আনেন অভিযুক্তের স্ত্রী। অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর প্রমোটারের বলে দাবি মহিলার। ওই ক্লিপে প্রমোটারের কীর্তিকলাপের প্রমাণ আছে বলে দাবি অভিযুক্তের স্ত্রী। তোমার গলা পাশ থেকে এলো, ওই জন্য তোমার ফোনটা করলুম ডাইরেক্ট। বলো। আমি তো বাড়িতে যাচ্ছি এখন। যাচ্ছ তো? ওই তো আগের ফোনটা। আরে তোর বাড়িতে গিয়ে কথা বলছি না। আমার বাড়িতে গিয়ে আসো? কোথায়? তুই বাড়ির নিচে নাম। আচ্ছা, নাম জি। আমি বাড়ি বলো তো। আমি কোথায় থাকি বলো তো? তুই যে ফ্ল্যাটে এখন ভাড়া নিয়েছিস না কি নিয়েছিস? আসো। কখন আসবে? আসছি, 10 মিনিটের মধ্যেই আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোর নাকি অনেকদিন অনেক ক্ষমতা হয়ে গেছে তোর এখন। কে বললো এটা? যাচ্ছি, আমি আসছি। অভিযোগপত্র কলকাতা পুলিশ, রাজ্য মহিলা কমিশন, বিধায়ক অতীন ঘোষের কাছে পাঠিয়েছেন তিনি। তোলাবাজি, চুরি, শারীরিক নির্যাতন সহ 7টি ধারায় মামলা রুজুও করা হয়েছে। করেই থাকে, উনি লোকাল থানাকে কেন জানায়নি? উচিত ছিল লোকাল থানাকে জানানো। আইনটা নিজের হাতে না নিয়ে পুলিশ প্রশাসন ছিল বা লোকাল কাউন্সিলর ছিল, অতীনদাকেও বলতে পারতেন, তা তো করেনি। আজকে হঠাৎ এই কথা বলছে কেন? এবং উনি অভিজিৎ সরকার কে আমার মনে হয় বাইফেস, এ বোধহয় ওই অভিজিৎ মণ্ডলের ওয়াইফ বোধহয় চিনতেও পারবেন না। আপনি আইডেন্টিফাই করাতে বললেও চিনতেও পারবেন না। কাজেই অযৌক্তিক কথা বললে তো হবে না। এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে। অভিযুক্ত রানা স্থানীয় কাউন্সিলর কার্তিক মান্নার ঘনিষ্ঠ বলে দাবি করেছিলেন অতীন ঘোষ। কি বলেছিলেন তিনি একবার শুনে নিন। আরিয়াদহ ঘটনায় তার পূর্বে অনেক ঘটনা দেখানো যাচ্ছে। রানা এরকম কোনো কাজ করেছে আমি গত 2.5 বছরে শুনিনি। তো সহজেই আজকে যখন ঘটনাটা সামনে আসছে, তো আমার নামটা আসছে যে আমি এলাকার বিধায়ক, কিন্তু আমি তো বিধায়ক না, ও তো কাউন্সিলরের ঘনিষ্ঠ, ও তো সাংসদও অনেকে চেনেন ভালো করে। তো স্যারে আমার নামটা কেউ বলাচ্ছে, ওকে ওই যে পরিবার আক্রান্ত হয়েছে তাদেরকে কেউ দিয়ে বলাচ্ছে, কোনো উদ্দেশ্য প্রণীত বা রাজনৈতিক ভাবে কোনো উদ্দেশ্য প্রণীত ভাবে আমার নামটা বলানো হচ্ছে। রানার মতো ছেলে এরকম ঘটনা ঘটাবে, এটা আমার ধারণার বাইরে।
রানাকে দলের কর্মী হিসেবে মানলেও তার সঙ্গে ঘনিষ্ঠতা নেই দাবি কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। যে ঘটনা ঘটেছে তার দায় রানাকেই নিতে হবে, দল এর দায় নেবে না, মন্তব্য কার্তিক চন্দ্র মান্নার। স্মৃতি এলাকায় প্রমোটারের ওপর হামলার ঘটনায় ধৃত অভিজিৎ মণ্ডল ওরফে রানা সহ 6 জন। না, আমার ঘনিষ্ঠ নয়, ও কর্মী দলের, পাড়াতেই থাকে। ঘনিষ্ঠতা আমার সঙ্গে কিছু নেই, কিন্তু দলের কর্মী আমি অস্বীকার করছি না। আমি যখন কাউন্সিলর হিসেবে এখানে দাঁড়িয়েছিলাম, আমার হয়েও দলের যে কাজ থাকে সেটা করেছে, কিন্তু যে ঘটনাও ঘটিয়েছে সেটার দায় ওকেই নিতে হবে। এই দায় আমি কাউন্সিলর হিসেবে নিতে পারবো না, এবং আমাদের দলের সেই দায়িত্ব দলও নেবে না। প্রমোটার জায়েন্ট কিংবা তার গ্রুপ কিংবা আরিয়াদহ আতিম ঘোষ, এসব নামি দামি ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গের মানুষ এদের প্রত্যেকেই চেনেন। তো এনারা এই সমস্ত করবেন নাকি আপনি আমি করবো নাকি? না না, তারপরে জয়ন্ত গ্যাংয়ের নাম উঠে আসছে। তাই তো বলছি, এরাই তো মমতা ব্যানার্জির নবরত্নের এক একজন রত্ন। সেই রত্নরা তো এই কাজ করতেই পরিচিত, অভ্যস্ত, তা সেই কাজ করছে। গরু যেরকম ঘাস খাবে, এরাও সেরকম ভাবে অন্যের বাড়ি আক্রমণ করবে, লুট করবে, প্রমোটারকে পেটাবে, নাহলে চলবে কী করে? তৃণমূল তো রাজনৈতিক দল না, এটা হচ্ছে দুষ্কৃতীদের স্বীকৃত রাজনৈতিক দল। অভিজিৎ মণ্ডলের আরো কুকীর্তি এখন সামনে আসছে। অভিজিতের বিরুদ্ধে মুখ খুললেন আরো একজন ব্যবসায়ী। প্রমোটিং নিয়ে বিবাদের জন্য মারধরও পর্যন্ত করা হয় ওই ব্যবসায়ীকে। বছর 3 আগের ঘটনায় সরব ব্যবসায়ী দেবব্রত পাল মারতে মারতে 150 মিটার রাস্তা টেনে হিচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীকে ভয় দেখানোর অভিযোগও করা হয়। বরানগরের 28 নম্বর ওয়ার্ডে প্রমোটিং এর দখলদারি নিয়ে বিবাদ, তাকে সব প্রমোটারই বরাত দিতে হবে দাবি তুলে মার অভিজিতের। হ্যাঁ, তাছাড়া আবার কি, মানে যা কাজ ওরাই করবে, আর কাউকে করতে দেবে না। কারা? ওই অভিজিৎ এবং ওর দলবল সাগরেদরা। আপনার সঙ্গে ঘটনাটা কি ঘটেছিল? আমার সঙ্গে কি ঘটেছিল? এই 26B মা ফ্ল্যাটের এই কাজটা, হ্যাঁ, আমার ইচ্ছা ছিল। আমার সঙ্গে আমার পাড়ার আরও 2-3 জন ছিল। ওরা বলেছিল যে হ্যাঁ, কাজটা নিলে আমরা করব, ঠিক আছে। আমি এটাকে আটকে রেখেছিলাম প্রায় 1.5 বছরের ওপর। এই কাজটা আলটিমেট লাস্টে ওরাই আবার করে, বিভিন্নভাবে সেটিং করে, টাকা পয়সা খাইয়ে নেতাদেরকে ওরা এই কাজটা আলটিমেট করে আমাদেরকে। আপনার সঙ্গে কি ঘটে? আমার সঙ্গে ঘটে বলতে, আপনি 1.5 বছর আটকে রেখেছিলেন, তারপর কি ঘটলো যে আপনি আর আটকাতে পারলেন? ওই আমাকে ধাক্কা মারতে মারতে টপিন রোডের জিএলটি রোড, টপিন রোড থেকে আমার বাড়ির সামনে অবধি নিয়ে এসেছিল। মানে এই রাস্তা ধরে ধাক্কা মারতে মারতে? একদম সোজা। কোন রাস্তা ধরে একটু দেখান। এই তো এইখানে একদম সোজা, এই আমার বাড়ি থেকে 150 মিটার মতন হবে। ওই আমাকে মারতে মারতে নিয়ে এসেছিল। আপনাকে মারতে মারতে নিয়ে আসে এই যে রাস্তা গলিটি চলে আসছে, এটা জিএলটি রোডে গিয়ে উঠছে এবং সেখান থেকে মারতে মারতে আপনার এখানে নিয়ে আসে। তারপরে কি হলো? কি ছিল তাদের হাতে? তাদের কাছে ওই আর্মস ছিল। আর্মস ছিল, আমাকে জামা তুলে এরকমভাবে। কীভাবে দেখাচ্ছে? জামা তুলে দেখায় যে দেখেছো তো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একদম চালিয়ে দেবো। কে বলে এটা? ওটা ওই রানা বলে। রানা আমাকে বলে, কিন্তু মেশিনটা ছিল অজয় বলে একটা ছেলের কোমরে। মানে অজয়ের কোমরের জামা তুললো রানা? না, অজয় তুললো, রানা বললো যে দেখেছো তো, বেশি বাড়াবাড়ি করলে একদম চালিয়ে দেবো। আপনি পুলিশে অভিযোগ জানাননি? পুলিশে অভিযোগ জানাইনি, তার কারণ হচ্ছে আমি লোকাল নেতাদের ওপর ভরসা করেছিলাম। ওরা বলেছিল যে থানায় অভিযোগ জানাতে হবে না, জিনিসটা অন্য জায়গায় চলে যাবে, তুমি আমাদের সঙ্গেই থাকো, আমরা কাজটা তোমাকেই তুলে দেবো, এইরকম বলেছিল। কারা? কিন্তু ওই তৃণমূলের নেতা যারা আঞ্চলিক আছে, রামকৃষ্ণ পাল যেমন, তারপরে এখানকার ওয়ার্ডের যে কমিশনার ছিল তৎকালীন, তিনি, স্বপন চক্রবর্তী, এরা সব আমাকে বলেছিল তুমি কাজটা করবে, যেহেতু তুমি লোকাল ছেলে, তোমার ওই পাড়াতেই বাড়ি, কাজটা তুমি করবে। কিন্তু ওরা
ওই নেতাদেরকে টাকা পয়সা খাইয়ে কাজটাকে বের করে নেয়। টাকা পয়সা কারা খেলো? ওই তৃণমূল নেতারা। তৃণমূল নেতারা এখানে প্রমোটিং এর আরো বিস্ফোরক অভিযোগ করছেন আপনি? হ্যাঁ, আবার বিস্ফোরক না তো কি, এরকমই চলছে তো। এরকম শুধু ওই বর্ণগড়ে নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে এই কাজই চলছে। আপনি এখন এই গুরুতর অভিযোগগুলো করছেন, এগুলো আগে করেননি কেন 3 বছর ধরে? তখন নেতারা থামিয়ে রেখেছিল, আমাকে অন্য কথা বলে আমাকে আটকে রেখেছিল। ঠিক আছে, যে থানা পুলিশ করতে গেলে তোমার ওপর অন্য রিভেঞ্জ আসবে, তার থেকে তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা তোমাকে কাজটা তুলে দেবো, এই হচ্ছে ব্যাপার। প্রেমিককে ব্যবসায় সাহায্য করতে গিয়ে বিপাকে তরুণী, টাকা ফেরত চাইতে গেলে তরুণীকে মারধরের অভিযোগ পর্যন্ত উঠছে। চেন্নাই লেকটাউনের ক্যাফেতে তরুণীকে বেধড়ক মারধর করা হয়। আমার সঙ্গে এই মুহূর্তে নির্যাতিতা রয়েছেন, সরাসরি আমি তার সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গে ঠিক কি ঘটেছে অবশ্যই আপনার কাছ থেকে জানতে চাইবো। পুলিশ কি স্টেপ নিল? পুলিশ স্টেপ যদি নেওয়ার কথা বলি, তাহলে প্রথমত পুলিশ কোনো রকমের কোনো স্টেপ নেয়নি। ফার্স্টে 3 বার আমি যখন থানাতে গেছি, 3 বারই আমাকে রিফিউজ করা হয়েছিল। তারপরে থানাতে বসিয়েই আমাকে রাত্রেবেলা, তখন যিনি পিএসআই ছিলেন তিনি আমাকে ওখানে বসিয়ে তিনি একটা ঘটনা একটা এইভাবে লিখে দেন। ঠিক আছে, আমাকে বলেন লিখতে, আমিও তখন লিখে নিই। তারপরে থেকে 1 মাস হয়ে যাওয়ার পরে তাদের কোনো স্টেপ নেই। মানে আমি এফআইআরটা করেছিলাম 10ই জুন সামথিং, আর আজকে এত তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশের কোনো রকম কোনো তৎপরতা নেই। আপনার সঙ্গে ঠিক কি কি ঘটেছে ঘটনাটা আপনি যদি বলেন, এবং এই যুবকের সঙ্গে আপনার পরিচয় কিভাবে? অ্যাকচুয়ালি আমি লেকটাউনে থাকি, তো তার ক্যাফে ছিল কলকাতাতে, কলকাতার কালিন্দিতে। তো আমার বাড়ি থেকে খুব নিয়ারেস্ট ছিল। তো এবার ঘটনাটা হচ্ছে যে রেগুলার ক্যাফেতে যাওয়া, আড্ডা দেওয়া, তো সেখান থেকে তার সাথে আমার একটা পরিচয় হয়, কারণ সে ক্যাফের ওনার ছিল। তো এবার আমার একটা বন্ধুত্ব প্রথমে হয়, তারপর সেখান থেকে ইনস্টাগ্রাম আইডি চেঞ্জেসগুলো হয়, তারপর সেখান থেকে আমাদের রিলেশনশিপটা শুরু হয়। শুরু হওয়ার পরে দেন 6 মাস পর্যন্ত কলকাতায় থাকে। তারপর কলকাতায় থাকার পরে আমাকে বলে বিজনেসের কাজের জন্য কাতার চলে যাবে। তো আমিও তাকে বলি যে ঠিক আছে ফাইন, কাতার চলে যাবে। কিন্তু তারপরেই যখন কলকাতা থেকে রওনা দেয়, কলকাতা থেকে রওনা দেওয়ার পরে যখন ব্যাঙ্গালোর পৌঁছয়, ব্যাঙ্গালোর থেকে কেরালা যাওয়ার সময়, কারণ তার নেটিভ প্লেস হচ্ছে কেরালা, তো সেখানে যাওয়ার সময় তাকে অ্যারেস্ট করা হয়। কারণ সে একটা এমডিএম এর সাথে যুক্ত ছিল, মানে তার গাড়ি থেকে, গাড়ির ড্যাশবক্স থেকে এমডিএমএ পাওয়া যায়, তখন তাকে কন্নুর পুলিশ অ্যারেস্ট করে। তারপরে যখন ওখান থেকে বেল পেয়ে যায়, বেল পেয়ে আবার সে চেন্নাইতে যায়, চেন্নাইতে গিয়ে তার নিজের একটা রেস্টুরেন্ট ওপেন করে। তখনই আমি তাকে টাকাপত্র দিই। আমিও যখন চেন্নাই যাই আমি তাকে বিজনেসের জন্য টাকা দিই। টাকা দেওয়ার পরে মানে লিটারেলি মানে টাকাটা দিই, তারপরে ওর মধ্যে একটা চেঞ্জেস শুরু হয়। আমাকে মারধর করে, আমাকে মানে শ্বাসরোধ করে খুন করার বহুবার চেষ্টা করেছে, বহুবার। আমি ওখানকার যখন নর্মাল পুলিশদেরকে জানাই, তারা যখন এই চিৎকার চেঁচামেচি শুনে যখন বাড়িতে আসে কি হয়েছে, তখন আমি যখন জানানোর পরে তারা নর্মাল জিডি নেয়, কিন্তু তারা কোনো রকম কোনো স্টেপ ওখান থেকেও নেয় না। আর কমিউনিকেশন প্রবলেম থাকার দরুন তো আরোই নেয় না। তো আমি তারপর কোনো ক্রমে আর কি কলকাতায় পালিয়ে আসি। আপনার কাছে জানতে চাইবো আপনি কত টাকা দিয়েছিলেন, এবং এই যুবক এখন কোথায়? তার কি লেকটাউনের ক্যাফেতে সে রয়েছে, না সে এখনো পর্যন্ত কেরালেই রয়েছে? আপনার কাছে কি খবর রয়েছে? প্রথমত আমি তাকে টাকা দিয়েছি 2,85,000 টাকা, যেটা মিনিমাল টাকা। তারপর আমি তাকে দিই সেটা, কিন্তু এখন আমি যতদূর জানি 1 মাস ধরে তার কোনো খবর নেই। মাঝখানেও একবার আমাকে ফোন করে, তখন সে আমাকে হুমকি দেয় একটা আননোন নাম্বার থেকে কল করে। সেই নাম্বারটিও আমি যখন লেকটাউন পুলিশের জানাই আমার আইওকে, তিনি কোনো রকম আমাকে সাহায্য করে না। তো তারপরে আমি এখন আইওর মুখ থেকে শুনলাম যে হয়তো সে কেরালাতেই রয়েছে, কিন্তু এখনও তাকে কোনো রকমভাবে অ্যারেস্ট করা হয়নি। একদম আপনাকে মারধর করা হয়েছে, আপনি টাকা দিয়েছেন, এমনকি আপনাকে হুমকিও দেওয়া হচ্ছে যে আপনার আপত্তিকর বেশ কিছু ছবি সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। এ তো ভয়ানক জিনিস, কিন্তু পুলিশ তাদের যে স্টেপটা নেওয়া উচিত সেই স্টেপ নিচ্ছে না কেন? কোথায় গলদ?
প্রথমত একটা কথা বলে রাখি যে আমাদের লেকটাউন থানার বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ রয়েছে যে তারা কোনো রকম কোনো কাজ ঠিকমতো করেন না, মানে যখনই কোনো ক্রাইম হয়, যখন একটা মানুষ হেল্পের জন্য যায়, তারা কোনো রকমভাবে সেই কাজ করে না। সে সিমিলারলি আমারও হয়েছে, তারা আমাকে বসিয়ে রাখে। ইভেন যখন আমি আইওকে বলি যে আমার কেসটার জন্য আপনারা যে নোটিশটা পাঠিয়েছেন সেই নোটিশেও ইভেন কোনো রকম কোনো ডেট তারা মেনশন করে দেয়নি, একটা লুফল ছিল, তখন আইও আমার সাথে মিসবিহেভ করে। আইও ইভেন আমার নিজস্ব মানে উকিলের সাথে তার সাথেও মিসবিহেভ করে, তাকেও বলে যে মেয়েটিকে কি করে দেবেন দেখবেন, এভাবে অনেক রকম কথাবার্তা তিনিও বলেন। আমি তাকে সাহায্য করতে চাই আমার কেসটির জন্য, কিন্তু তারা কোনো রকমভাবে আমাকে কখনোই রেসপন্স করেনি। আপনি প্রথমবার কবে অভিযোগ জানিয়েছিলেন, আমি সেই তারিখটা জানতে চাইছি। আমি প্রথম অভিযোগ জানিয়েছিলাম 29শে এপ্রিল। 29শে এপ্রিল অভিযোগ জানিয়েছিলেন তরুণী, এবং আজ কত তারিখ? আজ হচ্ছে 14ই জুলাই, মানে এ তো মাসের পর মাস কেটে যাচ্ছে। আপনি শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। হ্যাঁ, আমি আদালতের দ্বারস্থ হয়েছি এবং আমাদের বিধাননগর ডিসিপির দ্বারস্থও আমি হয়েছি। আমি ডিসিপির সাথে কথা বলেছি, ডিসিপি আমার আইওকে ডেকে পাঠিয়েছিলেন। তো তিনি আমাকে, আমি আশা করছি তিনি এখন আমাকে অতিরিক্ত পরিমাণেই সাহায্য করছে। মানে এর আগে যখন আমি কথা বলেছিলাম তখন তিনি আমাকে সাহায্যের আশ্বাসটা দেখিয়েছেন এবং আমি তার উপর ভরসা করেছি যে তিনি হয়তো এরপরে কাজ করবেন, মানে কাজ হয়তো এখনও তিনি করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি দাবি? একেবারে শেষ প্রশ্ন জানতে চাইবো যে আপনার এই মুহূর্তে কি চাইছেন আপনি? আমি একটাই জিনিস চাইছি যে ছেলেটি যখন কিছুদিন আগেও আমার বাড়ির সামনে এসে অবধিও হামলা করেছে, আশা করি আপনারা সেটা সবাই জানেন, হামলা করেছে। ইভেন তারপরেও আমি যখন পুলিশকে জানিয়েছি, পুলিশ 14 ঘন্টা পরে আমার বাড়িতে এসে তিনি আমাকে দাবি করছেন তার আমার পাড়ায় নাকি কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তার জন্য তিনি কিছু করতে পারবেন না। তিনি সেই কথাটাই বলেন। ইভেন আমি যখন এখনও রাস্তায় বেরোই, আমাকে প্রতি মুহূর্তে আতঙ্কিত থাকতে হয় যে না সামহাও হয়তো আমার উপর কোনো রকমভাবে অ্যাটাক হতে পারে। তো আমি যখন এগুলো পুলিশকে জানাই, পুলিশ কোনো সাহায্য করে না। আমি এখন একটাই জিনিস বলবো যে যাতে ওকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হয়, ও যেখানেই পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন ওকে তাড়াতাড়ি যাতে অ্যারেস্ট করা হয় এবং তাড়াতাড়ি যেন ওকে উপযুক্ত সাজাটা, একদম উপযুক্ত সাজা পায় কিনা সেই যুবক আমাদের নজরও সেই দিকে থাকবে। আপাতত আপনাকে ধন্যবাদ। আমরা কথা বললাম সেই তরুণীর সঙ্গে, যে তরুণী দীর্ঘদিন ধরে নির্যাতিত। তিনি তার বন্ধুকে টাকা দিয়েছেন, তাকে মারধর করা হয়েছে টাকা ফেরত চাইতে গেলে, এমনকি তার বেশ কিছু ছবি, আপত্তিকর ছবি, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করারও হুমকি দেওয়া হচ্ছে। তবে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। এই সংক্রান্ত আরো অন্যান্য খবরের দিকে নজর রাখবো, তবে সময় হচ্ছে একটা বিরতি।